Good morning to all of you. Welcome to Unacademy WBPSC. 12 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি আমাদের সাথে এই মুহূর্তে নিতে চাও, তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি আমাদের সাথে নিতে চাও, তাহলে 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ। আনএকাডেমির প্ল্যাটফর্মে তোমরা রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, এবং তোমরা চাইলে আমাদের সাথে স্পেশাল ক্লাসও করতে পারো। স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমরা নিজেদের ইম্পর্টেন্ট প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে গুছিয়ে আনতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদের এখানে আমরা পোল প্রোভাইড করে থাকি এমসিকিউ সিরিজের মাধ্যমে। তোমরা যদি আমাদের যে কোনো এডুকেটরকে ফলো করে রাখবে, যখনই কোনো ক্লাস আসবে তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তাই কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। ক্লাসটি করার পরে লেকচার নোটটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তারপর নিজেদের সময় মতো যখন ইচ্ছা সেটিকে নোট করে রাখতে পারবে। তোমাদের এই নোট করার যে সময়, সেটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বা যে কোনো ডিভাইস থেকে তোমরা করতে পারো। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তোমাদের রেগুলারিটি মেনটেন করতে চাও, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। এবং ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো ফ্রি সেশনসে পার্টিসিপেট করার জন্য। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, এবং সেই ব্যাচ কোর্সগুলিতে আলাদা আলাদা এডুকেটররা তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন। এখানে এই ব্যাচটি আমরা দেখতে পাচ্ছি স্টার্টস অন 10th অগস্ট। নেক্সট আগমন এই ব্যাচটি আমাদের শুরু হয়ে গিয়েছে, যেখানে আমি তোমাদের হিস্ট্রি সেকশনটিকে কভার করাবো। আগামী 2 মাস এই কোর্সটিতে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমার সাথে অন্যান্য এডুকেটররাও তোমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাই এই ফাউন্ডেশন যে কোর্স WBCS 2022কে টার্গেটে রেখে আমরা দেখছি, তার প্রিলিমস এবং মেন্সের এই ব্যাচ সিরিজে তোমরা প্রত্যেকে এখানে আমাদের সাথে চাইলে যুক্ত থাকতে পারো। একটি কোর্সের মাধ্যমেই কিন্তু তোমাদের দেখো পুরো সাবজেক্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আলাদা আলাদা এডুকেটররা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়াচ্ছেন। কম্প্রিহেন্সিভ স্টাডি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অপশনালের ক্ষেত্রেও। অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি অপশনাল তোমরা এখানে আমাদের দেখতে পারছো, এবং সেই কোর্সটিও তোমাদের স্টার্টস অন 13 অগস্ট। প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এখানে যেই ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি টেস্ট সিরিজ রয়েছে, প্রত্যেকটি টেস্ট সিরিজে আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের ইভ্যালুয়েশনটাও তোমরা করে উঠতে পারবে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থস কিংবা 12 মান্থ কিংবা 24 মান্থ, যেই সাবস্ক্রিপশনটিই তোমাদের জন্য প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে রেগুলারিটি মেনটেন করলেই তোমাদের লক্ষ্যের দিকে তোমরা পৌঁছে যাবে। তোমাদের এই সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচারের উপর তোমরা আরও 10% ডিসকাউন্ট পাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই সুস্থ থাকো, পড়তে থাকো, এবং কমপ্লিট সিলেবাসের মাধ্যমে আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই দি টপ এডুকেটরের সাথে যুক্ত থেকে আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নাও। নিয়মিত একটা অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের সাথে সম্পূর্ণ সিলেবাসের কাভারেজ তোমরা করো। সাপ্তাহিক মক টেস্ট, টেস্ট সিরিজ সবটা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একটিমাত্র প্লাসের সাবস্ক্রিপশনের দ্বারা। তাই দেরি না করে যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো 10% ডিসকাউন্টের ক্ষেত্রে। আর ডেসক্রিপশনে আগেই বললাম আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। স্পেশাল ফ্রি সেশনসগুলো করতে গেলে সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আজকের সিরিজটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, ইন্ডিয়ান ইকোনমি সিরিজের পার্ট 2তে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। WBCS প্রিলিমিনারিকে ফোকাসে রেখে লাস্ট মিনিট আমি তোমাদের রিভিশন করানোর প্রক্রিয়াতে এখানে সামিল রয়েছি। ইচ অ্যান্ড এভরিডে তোমরা আমাদের সাথে যেভাবে কানেক্টেড আছো, সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো। আমি তোমাদের সাথে মডার্ন হিস্ট্রির ম্যারাথন সিরিজে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রিকে একটি কম্প্রিহেন্সিভভাবে আলোচনায় ছিলাম। যেই ক্লাসেসগুলো মিস হয়ে গেছে সেগুলো তোমরা চাইলে আমার প্রোফাইলে গিয়ে রেকর্ডেড দেখে নিতে পারো, PDF ডাউনলোড করে নিতে পারো। এক্সামে যাওয়ার আগে এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে,
তোমরা চাইলে সেখানে গেলে আমাকে ফলো করতে পারো। এই সিরিজটি আমি রাত্রিবেলা 10টা এবং 11:05 তোমাদের সাথে রেখেছিলাম। আমার সাথে স্পেশাল ক্লাস করার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলেই তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারবে। ওকে, লাস্ট ডে আমরা আলোচনা করেছিলাম ভালনারেবল এমপ্লয়মেন্ট পর্যন্ত। এবার আমরা আলোচনা করব তার পরবর্তী আলোচনায় হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমি কিছু এরকমভাবে কয়েকটা টপিক বেছে নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেটি আমার মনে হচ্ছে তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে জেনে যাওয়াটা উচিত। সো অ্যাকর্ডিং টু দি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মানেটা কি? The economic growth potential that can result from shift in a population's age structure, mainly when the share of a working age population 15 to 64 is larger than the non-working age share of a population 14 and younger and 65 and older. মানেটা কি? মানে ধরো আমাদের এখানে অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিলাম যে 1 বছর থেকে মানুষজন এখানে পপুলেশন 70 ইয়ার পর্যন্ত বেঁচে আছেন, বা 1 থেকে 70 বছরের এজের পপুলেশন আমাদের ইন্ডিয়া আমরা পাচ্ছি। এবার এখানে 1 থেকে 14 একটা ভাগ, তারপরে এই জায়গাটা থেকে 15 থেকে 64 একটা ভাগ, তারপরে এখান থেকে 64 থেকে 60 একটা ভাগ। ওকে, তাহলে এই দুটি 1, 14, 64, 70 পপুলেশন যদি ডাউনফল হয় আর 15 থেকে 64 পপুলেশন যদি আপ হয় than the 114 and 64, 70, then that particular population belongs to the 15 to 64's working age population is known as the demographic dividend. এবার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে 15 থেকে 64 এই যে ধরা হচ্ছে, তো এই যে সংখ্যাটা, তাহলে ইউএনএফপিএ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, তোমাদের কাছে এর থেকেও আরও 3টে প্রশ্ন তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। তার আগে বোঝো যে বাচ্চাদের কাজ করানো নিষেধ, তাই এখানে 15 থেকে 64 বছর ধরা হয়েছে। আর 60 এজের পরে অনেকে কাজ করেন না বা রিটায়ারমেন্টের টাইম, তাই এখানে 64 পর্যন্ত ধরা হয়েছে। কিন্তু এই যে ধরাটা, যে ডেটাটা, এই ডেটাটা সবাই সবসময় সমানভাবে ধরেন না। যেমন ইউনাইটেড নেশনের পপুলেশন ফান্ড এই ডেটাটাকে ধরেছে 15 to 64, সেখানেই গভর্নমেন্ট আমাদের এটি নেন 15 to 65, আর এনএসএসও এই ডেটাটি নেয় 15 to 59। তো তোমায় যদি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের শেয়ার বা এজ এখানে 15 to 64, গভর্নমেন্টের হলে 15 to 65, এনএসএসওর হলে 15 to 59। এবার এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে নিয়ে আমরা এখানে কথা বলছি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সাথে আমরা যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টটা জড়িয়ে রেখেছিলাম, মনে করে দেখো আমি কানেক্ট করার চেষ্টা করছি টপিকগুলোকে। আনএমপ্লয়মেন্ট, তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে 15 থেকে 64 বছরের ছেলেমেয়েরা যদি চাকরি না পায়, তার মানে যারা ওয়ার্কিং গ্রুপ তারা চাকরি পাচ্ছে না, তারাই কিন্তু আনএমপ্লয়েডের খাতাতে আসছে। এমন কিন্তু নয় কি 1 থেকে 14 বছরের সবাই আনএমপ্লয়েড বা 64 থেকে 70 বছরের আনএমপ্লয়েড, না। এখানে আমি কি বলছি? ওয়ার্কিং এজ পপুলেশন। তো ওয়ার্কিং এজ পপুলেশন বলতে এই যে মাঝের যে এজটা, তাকে বোঝানো হচ্ছে। নেক্সট এখানে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইন ইন্ডিয়া, একে আমরা দেখতে পাচ্ছি 49.80% ইন দ্য ফিসকাল ইয়ার 2017-18 অ্যাজ পার দি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন পিরিয়ডিক লেবার সার্ভে রিপোর্ট। তো দেখো কি বলার চেষ্টা করা হচ্ছে, দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইন্ডিয়াতে 49.80 ফিসকাল ইয়ার 2017-18-তে। এবার আমাকে জানতে হবে, তোমাদেরকে আরেকটা জায়গা আমি একটু ক্লিয়ার করতে চাই। লেবার ফোর্স, লেবার ফোর্স, লেবার ফোর্স বলতে যে এবেল, ঠিক আছে, আই অ্যাম এবল টু ডু ওয়ার্ক, দেন আই ক্যান ট্রিটেড অ্যাজ দি লেবার ফোর্স। ওকে, এবার আমি ইচ্ছা আছে, আই হ্যাভ দি ক্যাপাসিটি টু ডু দ্যাট ওয়ার্ক। ওকে, তো আমার ইচ্ছা আছে, আমি ইচ্ছা এখানে প্রকাশ করছি, আমি চাকরি করতে চাই। হতে পারে আমি চাকরি পেলাম, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট। হতে পারে আমি চাকরি পেলাম, অথবা আমি আনএমপ্লয়েড। তো দ্যাটস ওয়াই আমি এখানে তোমাদেরকে বলবো অ্যাক্টিভ
পপুলেশন, ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশনকে সে এমপ্লয়মেন্টও হতে পারে, আনএমপ্লয়েডও হতে পারে। মানে বিকজ আমি অ্যাক্টিভ, আমার আনএমপ্লয়মেন্ট যখন তখন চলে যেতে পারে। আমি যদি এমপ্লয়মেন্টে চলে আসি, আবার আনঅর্গানাইজ সেক্টরের এমপ্লয়মেন্টও আবার যখন তখন চলে যেতে পারে, তখন আমি আবার আনএমপ্লয়েডে চলে আসবো। আশা করি বোঝাতে পারলাম। সো দ্যাটস ওয়াই লেবার ফোর্সের মধ্যে ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন যারা রয়েছে, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট দুইটিকে, মানে এখানে আমরা যদি দেখি এমপ্লয়েড হোক সে আনএমপ্লয়েড হোক, তাহলে কিন্তু সে এখানে থাকবে, লেবার ফোর্সে থাকবে। এবার ইন্ডিয়াতে ফিসকাল ইয়ারে 49.80% লেবার ফোর্স পার্টিসিপেশন রেট আছে। পার্টিসিপেশন রেট মানে ওয়ার্কিং এজ পপুলেশন, তার এখানে আপে হচ্ছে লেবার ফোর্স, মানে ওয়ার্কিং এজ পপুলেশন, এজটা দেখো পুরোটা 15 টু আমি 64 বা 65 বা 59 যেটাই তুমি ধরো না কেন, ওয়ার্কিং এজ পপুলেশন। এবার এই ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে এখানে এমপ্লয়মেন্ট প্লাস আনএমপ্লয়মেন্ট, মানে কজন আর কি অ্যাক্টিভ এখানে পার্টিসিপেট করতে চাইছে, সেটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। অ্যাকচুয়ালি এই রিসেন্টলি আনএমপ্লয়মেন্টের যখন কথা হয়, আনএমপ্লয়মেন্ট নিয়ে যখন কথা হয়, এই টপিকগুলোকে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেখতে পারি। সো দ্যাটস ওয়াই এই টপিকগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবার আরও একটা কনসেপ্ট এখানে আমাদের একটু জেনে রাখা ভালো, যাকে আমরা বলে থাকছি আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ। আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ কাকে বলছি? দেখো, আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ হচ্ছে একটা সিচুয়েশন যেখানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ডিসকারেজ দি আনএমপ্লয়েড টু গো টু দি ওয়ার্ক। মানে আমার এখানে কাজের দরকার, ইয়েস আমার কাজের দরকার, তো আমি কি করব, আমি কাজ করব, বাট কি হচ্ছে, আমার কাজের দরকার বাট আমি কাজ করব, বাট আলটিমেটলি আমি কাজ করতে পারছি না। কেন পারছি না? তার একটি মাত্র কারণ, আমি রোজগার করি হোপফুলি সাপোজ কোনো একটা জায়গায় গিয়ে 4000 টাকা, বাট সেই জায়গাটাতে যেতেই আমার খরচ হয়ে যাচ্ছে 2000 টাকা। বাকি 2000 টাকা আমার কাছে ভায়াবেল লাগছে না যে আমার সময়কে এখানে দিয়ে আমি কাজটা করি। তাহলে এমন একটা সিচুয়েশন, যে কাজটা আমি পাচ্ছি সে কাজটা করার মতন যে সকল সুযোগ সুবিধা, সেটা কিন্তু আমি পাচ্ছি না। সো একে কিন্তু আমি এমপ্লয়েড ক্যাটাগরিতে রাখবো না, এগেইন আমি আনএমপ্লয়মেন্ট ট্র্যাপে পড়ে যাব। মানে আমি কোথায় যাব বুঝতে পারছি না। পিপল ফাইন্ড অপরচুনিটি কস্ট অফ গোয়িং টু ওয়ার্ক টু হাই ওয়েন ওয়ান ক্যান সিম্পলি এনজয় দ্য বেনিফিটস বাই ডুইং নাথিং। কিচ্ছু কাজ করবো না, কোনো রকম কোনো এখানে আমার কোনো কিছুর দরকার নেই। সো এই জায়গা থেকে অপরচুনিটি কস্টের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, এবং এখানে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপের মাধ্যমে আমি কাজ করতে যেতে পারছি না, এই সিস্টেমটিকেও বোঝার চেষ্টা করো। নেক্সট এখানে দেখো কানেকশনটা ধরে আনি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। সো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। সো মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, এটি একটি ইন্ডিয়ান লেবার ল এবং সোশ্যাল সিকিউরিটি মেজার, যার দ্বারা এখানে রাইট টু ওয়ার্ককে এখানে কি করা হয়েছে, রাইট টু ওয়ার্ককে এখানে গ্যারান্টেড করা হয়েছে। তাহলে তোমার জন্য এখানে প্রশ্ন আসতে পারে, রাইট টু ওয়ার্ক গ্যারান্টেড বাই হুইচ অ্যাক্ট? তো মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। তো মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005-এর আন্ডারে এই যে রাইট টু ওয়ার্ককে এখানে গ্যারান্টেড করা হয়েছে, দিস অ্যাক্ট ওয়াজ পাস 23 অগস্ট 2005 আন্ডার দি ইউপিএ গভর্নমেন্ট অফ প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং। তো এই অ্যাক্টটি পাস করা হয়েছিল 2005-এ, কার আন্ডারে? ডক্টর মনমোহন সিং এর আন্ডারে। অ্যানাদার ইম্পর্টেন্ট ডেটা। এবং এই এমজি নরেগা এখানে আমরা যদি দেখি লঞ্চ ইয়ার 2006। রিসেন্টলি এমজি নরেগার টাকা পয়সা বাড়ানো নিয়ে রুরালদের মাইগ্রেশন বন্ধ করে তাদের যে কাজকর্ম সেটাকে স্ট্রং করার পিছনে এই সেক্টরের অনেকটা হাত আছে, আমরা দেখে নিয়েছি, হোপফুলি তোমরা জানো, মনে পড়ছে। নেক্সট এখানে ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম। আচ্ছা চলো, এই ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমটা একটু বাদে বলছি আমরা, তার আগে আমরা আরেকটা ডেটা একটু দেখে নিই। আচ্ছা, এগুলো সব কানেক্টেড ডেটা, আমি পরের পার্টে তোমাদেরকে পড়াচ্ছি। কয়েকটা যেটা কানেক্টেড একটু নয় সেটা একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি, সেখানে হচ্ছে শেপ অফ রিকভারি। শেপ অফ রিকভারি যদি দেখি, এই মুহূর্তে আমাদের আনএমপ্লয়মেন্ট এতটাই বেড়ে গিয়েছে এবং স্ট্যাগনেশন, আমাদের ইকোনমি কি হয়েছে, স্ট্যাগনেট। তো একেতে আমাদের ইনফ্লেশন,
আর একে আমাদের স্ট্যাগনেশন, ঠিক আছে, ইনফ্লেশন অ্যান্ড স্ট্যাগনেশন। তো এই দুটি সেক্টরকে মানে এই দুটি জায়গা যখন একসাথে থাকে তখন আমরা তাকে কি বলি? ইনফ্লেশন অ্যান্ড স্ট্যাগনেশনকে মিলিত উপায়। ইনফ্লেশন অ্যান্ড স্ট্যাগনেশনকে আমরা যদি মিলিত উপায় দেখি তাকে আমরা বলছি স্ট্যাগফ্লেশন। ওকে, সো এই যে স্ট্যাগফ্লেশন আমরা দেখতে পারলাম, এখানে আমাদের আনএমপ্লয়মেন্টের যে ক্যাটাগরি সেটি এই জায়গাটাতে রিসেশন পিরিয়ডে চলছি আমরা, কিন্তু আমাদের গভর্নমেন্ট বলেছে আমরা রিকভারি করছি। তো কী টাইপের রিকভারি করছি? আমরা ভি শেপ রিকভারি করছি। ভি শেপ রিকভারি কেমন দেখো, ইকোনমি রিকভার্স বাট অ্যাক্টিভলি পার্মানেন্টলি লস্ট। মানে এই যে জায়গাটাতে এখানে আমরা আছি, ঠিক আছে, এবং এখানটা থেকে আমরা যাচ্ছি, নিচে গেলাম, ডাউনফল হলো, এখান থেকে আবার আপ করার চেষ্টা করছি, দেন আবার আমরা মুভ করব। ওকে, এবার এই যে ভি শেপ রিকভারি, এটা কিন্তু খুব খুব মানে তাড়াতাড়ি হয় না। বুঝতে পারছো যে আমি উঠছি এখানে, দেন নামছি, আমাকে নামতে হচ্ছে, দেন আমাকে কিন্তু এখানে হল্ট করতে হচ্ছে বেশ কটা দিন, দেন আমি আবার উঠতে পারছি। তারপরে আমার আগের যে ফ্রেজ, সেই ফ্রেজটাতে আমি পারপাস করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ভি শেপ রিকভারি। ইউ শেপ রিকভারিতে আমরা দেখতে পাচ্ছি রিকভারি স্লোয়ার দ্যান ভি শেপ, কারণ এখানে কার্ভটা ডাইরেক্টলি হিট করছে, বাট এখানে একটু আমরা এঁকে বেঁকে যেতে পারছি। তো ইউ শেপ রিকভারি এখানে অবশ্যই আগেরটির থেকে অনেকটা স্লো। কিন্তু সুইস রিকভারি, SWSH রিকভারি লঙ্গার দ্যান ভি শেপ বাট ফাস্টার দ্যান ইউ শেপ। হ্যাঁ দেখো ছবিটা দেখো যে একটু কার্ভ হয়ে গেছে, হ্যাঁ ভি শেপের থেকে একটু বেশি সময় লাগছে, বাট এই কার্ভটা অনেকটা তাড়াতাড়ি মিশে যাচ্ছে। তো এটা ইউ শেপের থেকে ফাস্টার। এবার জেড শেপ রিকভারি, স্পেন্ডিং সার্চ ফুয়েল জিডিপি অ্যাভাভ প্রি ক্রাইসিস লেভেল। দেখো জেড ফুয়েলে কি হয়, আমার এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করবে, বাদ বাকি এই ইকোনমি নেভার রিকভার এই সেকশনটাকে দেখে নেবে। এল শেপ রিকভারিতে ইকোনমি কখনো রিকভারি করে না, নিচেই ডাউনফলেই চলতে থাকে। আর ডাব্লিউ শেপ রিকভারির আর জেড শেপ রিকভারিটাকে আমি একটু যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো আমার এখানে একটা ডেটা আমি একটু নেবার চেষ্টা করি, দাঁড়াও। সো এখানে আমি যদি একটা ডেটা নিই তাহলে একটা কথা আমাদেরকে, দাঁড়াও, হ্যাঁ একটা কথা আমাদেরকে এখানে বুঝতে হবে, সেটি কি? সেটি হচ্ছে গিয়ে এই যে আমার কি হলো, ইনফ্লেশন হয়ে গেল মার্কেটে, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন। আমার যেই মার্কেটে ইনফ্লেশন হয়ে গেল সেই মুহূর্তে আমি কি করব, আমি আমার ডিমান্ড কমিয়ে দেবো, কারণ আমার ক্যাপাসিটি নেই সেই পার্টিকুলার প্রাইসে কন্ট্রোল করার। এবার আমি যেই আমার ডিমান্ডটা কমিয়ে দেব, দেন আমার যেখান থেকে ম্যানুফ্যাকচারিংটা সেটারও ডিমান্ড কমে যাবে, আস্তে আস্তে জিনিসের দাম পড়ে গেল। যেই জিনিসের দাম পড়ে গেল, আস্তে আস্তে মানুষজন আবার ডিমান্ড করা শুরু করলো, হঠাৎ করে ইকোনমিতে একটা বুম দেখা গেল, বাট সেই বুমটা কিন্তু রিয়েল বুম নয়, কিছুক্ষণের জন্য দেখা গেছে, আস্তে 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 সেটা আবার ডাউনফল হলো। যেমন কিনা এই কিছুদিন আগে যখন আমাদের পরিস্থিতি খারাপ ছিল, হঠাৎ করে মার্কসের একটা 195 মার্কসের দাম কত, 95 মার্কসের দাম কত, সামথিং 500 টাকার কাছাকাছিও বিক্রি হয়েছে, সেই জিনিস আজকে 5 টাকাতে বিক্রি হচ্ছে, 10 টাকাতে বিক্রি হচ্ছে। সো ওই মুমেন্টে একটা বিজনেস যেইভাবে পিক পেয়েছিল, এখন কি সে সেই জায়গায় আছে? হ্যাঁ, তার অবশ্যই আগের থেকে ভালো কন্ডিশন আছে, কারণ সে নতুন একটা ব্যবসা দিয়েছে, বাট সে তো সেই লেভেলে নেই। সো জেড শেপ রিকভারিতে স্পেন্ডিং সার্চ ফুয়েল, একটা হঠাৎ করে জিডিপি একটা ক্রাইসিস লেভেলের থেকে, প্রি ক্রাইসিস লেভেলের থেকেও হিট করে যায়, কিন্তু তারপর সেটা আবার কন্টিনিউয়েশন হয়, ঠিক আছে। সো হেপফুলি এই জায়গাগুলো বুঝতে পারলে, আর রেস্ট্রিকশনস লিফটেড টু সুন, জিডিপি সাফার্স অ্যাজ মোর কেসেস প্যারালাইজড ইকোনমি। তো ডাব্লিউ শেপ রিকভারিতে প্যারালাইসিস চলতে থাকে। তো এখানে দেখো ডাব্লিউতে আর এলে জিডিপির গ্রোথ সেই লেভেলে হচ্ছে না, বা রিকভারিটা আমরা দেখতেই পাচ্ছি না, এলে তো একদমই দেখতে পাচ্ছি না, আর ডাব্লিউতে প্রচণ্ড সাফার করে 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 যাচ্ছে। জেড শেপ রিকভারিতে হঠাৎ বুম, আর ভি শেপ রিকভারিটা আমরা বললাম। সো এই ছিল আজকের আলোচনা, নেক্সট পার্টগুলোতে আবার আসছি। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। ইচ অ্যান্ড এভরি ডে তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি। তোমরা যদি মনে করো ইএমআই মেথডের মাধ্যমেও আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নেবে, তোমরা আমাদের সাথে ইএমআই মেথডের মাধ্যমে যুক্ত থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ।